আমরা আলোচনা শুরু করছি চ্যাপ্টার 11 দ্য সিকোয়েন্স। আমরা লেখাটায় ঢোকার আগে একটা ছোট্ট বিষয় বুঝে নেই যে সিকোয়েন্স জিনিসটা কোত্থেকে আসলো। আসলে যখন প্রথম সিনেমা শুরু হয়, সিনেমা ফিল্ম যেটা, ফিল্মের রোল ছিল 1000 ফিট রোল। 1000 ফিট রোল, ওটা ঘুরে শেষ হতে সময় লাগতো 11 মিনিট। এবং ওই যে একটা করে ক্যান শেষ হতো, তারপরে আরেকটা ক্যান পরানো হতো প্রজেক্টরে। এই জন্য প্রথম দিকে সবগুলি হলে একটা প্রজেক্টর থাকলেও পরে প্রজেক্টর দুটা রাখা হয়, যাতে একটা রিল শেষ হয়ে গেলে পরে আরেকটা রিল পরানো হয়। প্রথম দিকে সিনেমা তো ছিল ইয়ে মানে কি বলে, এই মানে অডিও ছাড়া, সাউন্ড ছাড়া, নির্বাক যুগের সিনেমা যেটা বলে, নির্বাক সিনেমা ছিল। তো নির্বাক সিনেমার সময় সিনেমা যখন চলতো তখন ওইটা যেন বিরক্তিকর না লাগে, তার জন্য যেটা করা হতো, লাইভ মিউজিক বাজানো হতো। মানে অর্কেস্ট্রা যারা ছিল তারা সরাসরি হলের মধ্যে থাকতো এবং ওখানে বাজাতো মিউজিক। এবং ওই মিউজিকটা আপনি ব্যাটলশিপ পটামকিনের মিউজিক একেবারে মানে ইয়ে করে দেওয়া, কি বলে, এই স্বরলিপি লিখে দেওয়া যে কি বাজাতে হবে। এখন যখন ওই একটা যখন প্রজেক্টর ছিল, তখন ওই প্রজেক্টরে যখন রিলটা পরিবর্তন করা হতো, ওই ফাঁকে মিউজিক চলতো, ওরা মিউজিক বাজাতে থাকতো এবং ওখানে রিলটা পরিবর্তন হতো। এবং এইভাবে দেখা যেত যে 1000 ফিটের চেয়ে কিছু এদিক ওদিক হইতো আর কি। যেমন ধরেন 15 মিনিটের মধ্যে একটা রিল শেষ হয়ে যেত, মানে আর একটু জোড়া টোরা দিয়ে এইভাবে 15 মিনিটের মধ্যে একটা রিল শেষ হয়ে যেত। এবং 15 মিনিট পরে যেটা ঘটতো যে এই একটা রিল শেষ হওয়ার পরে দেখা যেত যে অনেক লোকজন হল থেকে চলে যেত, যে না আর সিনেমা টিনেমা দেখবো না। এই যে একটা রিলের মধ্যে যতটুকু অংশ থাকতো সেইটাকেই নাম দেওয়া হয়েছে সিকোয়েন্স। সিকোয়েন্স শব্দটা কিন্তু সিনেমার জিনিস না। সিকোয়েন্স শব্দটার মানে হচ্ছে যে পরপর ঘটে যাওয়া ঘটনা। সিকোয়েন্স শব্দটা অনেক জায়গায় পাবেন আপনারা, মানে পরম্পরা বলা যাইতে পারে বাংলায় বললে। তাহলে এই শব্দটা এখানে কেন আসলো, আমরা একটু একেবারেই ইয়েতে ঢোকার আগে আমরা সিকোয়েন্সের সংজ্ঞাটা বুঝে নিই। সিকোয়েন্সের সংজ্ঞা হচ্ছে যে অনেকগুলি দৃশ্য একসাথে থাকবে, যেটা সবগুলো মিলে একটা আইডিয়া প্রকাশ করবে এবং সেইটাকে একটা নির্দিষ্ট নামকরণ করা যাবে। যেমন যেমন বলা যাবে যে এটা বিয়ের সিকোয়েন্স, বলা যাবে এইটা হলো মারামারির সিকোয়েন্স, এটা হচ্ছে উদ্ধার করার সিকোয়েন্স, এটা হচ্ছে প্রথম দেখা হওয়ার সিকোয়েন্স। এইরকম এক একটা নাম দেওয়া যাবে। মানে ওখানে একটা ঘটনার অনেকগুলি দৃশ্য একেবারে শুরু থাকবে, মধ্য থাকবে, শেষ থাকবে। একেবারে পুরো ঘটনাটা শুরু হয়ে এবং পুরোটা শেষ হয়ে যাবে, সেটার নাম হচ্ছে সিকোয়েন্স। আমরা এখন যাই, এটুকু মনে হয় পরিষ্কার, তাই না? আমরা এখন লেখাটায় যাই। The screenplay is comprised of series of elements that can be compared to system, a number of individually related parts arranged to form a unity or whole. মানে এটাতে তুলনা করা যেতে পারে কির সাথে, যে অনেকগুলি উপাদান আছে যেটা একটা সিস্টেমের সাথে তুলনা করা যেতে পারে, যে আলাদা আলাদা অনেকগুলি পার্ট আছে যেগুলো সবগুলো মিলে একটা তৈরি করে। মানে পুরো স্ক্রিন প্লেটা, পুরো সিনেমাটা আসলে একটাই গল্প। তাহলে আলাদা আলাদা পার্ট থাকলেও পুরোটা একটা গল্প। A screenplay is really a system of sorts comprised of specific parts that are related and unified by action, character and dramatic premise.
we measure it or evaluate it in terms of how well it works or does not work. মানে ওই কথাটা আবার বলতেছে যে এইটা একটা সিস্টেমের মতো যেটা অনেকগুলি বিশেষ 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 অংশ আছে এবং এগুলো সবগুলো মিলে একটা এগুলো কি আছে ইউনিফাইড হয়েছে কোথায় গিয়ে একত্রিত হয়েছে অ্যাকশন দ্বারা, ক্যারেক্টার দ্বারা, ড্রামাটিক প্রেমিস দ্বারা, এবং আমরা এটাকে মাপতে পারি, এটাকে মূল্যায়নও করতে পারি, এবং এটা আসলেই কাজ করে বা করে না ওভাবে ওটা মাপতে পারি। আচ্ছা, এখানে সংজ্ঞাটা আছে, এ সিকোয়েন্স ইজ এ সিরিজ অফ সিনস কানেক্টেড বাই ওয়ান সিঙ্গেল আইডিয়া উইথ এ ডেফিনিট বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড। মানে সিকোয়েন্স হচ্ছে অনেকগুলো দৃশ্যের সমাহার যেগুলো একটা নির্দিষ্ট আইডিয়া দিয়ে পরস্পর যুক্ত, এবং এটার মধ্যে কি আছে, শুরু আছে, মধ্য আছে এবং শেষ আছে। ইট ইজ এ ইউনিট অর ব্লক of dramatic action unified by one single idea. It is the skeleton or backbone of your script, and like the nature of structure itself, hold everything together. তার মানে একটা সিকোয়েন্স কি হবে, অনেকগুলো দৃশ্য হবে এবং এইটা সবগুলি মিলে একটা আইডিয়া থাকবে পুরোটাই, এবং এটা একটা কঙ্কালের মতো পেছনে থাকবে গল্পটার, এবং এইটা একটা স্ট্রাকচার তৈরি করবে এবং সবকিছুকে ধরে রাখবে একসাথে। So a sequence is a series of scenes connected by one single idea, usually expressed in a word or two. মানে ওই যেটা হলো যে একটা শব্দ দ্বারা একটা নাম দেওয়া যাবে ওই সিকোয়েন্সটাকে, যেমন হচ্ছে এ ওয়েডিং একটা বিয়ে, এ ফিনারেল একটা হলো যে সব যাত্রা আর কি, হ্যাঁ, এ চেজ একটা ধাওয়া, এ রেস একটা প্রতিযোগিতা, অ্যান ইলেকশন একটা নির্বাচন, এ রিইউনিয়ন একটা পুনর্মিলনী, অ্যান অ্যারাইভেল একটা পৌঁছে যাওয়া, এ ডিপার্চার অথবা একটা প্রস্থান করা, হ্যাঁ, এরকম নানা নাম দেওয়া যাবে আপনার প্রতিটা সিকোয়েন্সকে, মানে অনেকগুলি দৃশ্য মিলে একটা কিছু হবে। আচ্ছা, আমরা যাই আবার আগাই। The sequence is a key part of the screenplay because it holds essential part of the narrative action in place, much like a strand hold a dramatic necklace in place or a diamond necklace in place. মানে এটা একটা এমন জিনিসটা যে এটা হলো একটা মানে ইয়ের মতো, মালার মতো, যেটা সবগুলি জিনিসগুলি ধরে রাখছে, একটা মালার মতো, মানে দৃশ্যগুলি মালার মতো সাজানো থাকবে। আচ্ছা, এখন এখানে একটা উদাহরণ, রিমেম্বার দ্য ওয়েডিং সিকোয়েন্স দ্যাট ওপেন দ্য গডফাদার। আমরা একটু ইয়ে করতে পারি, এই গডফাদার সিনেমাটা একটুখানি দেখে সামান্য একটু দেখব, পুরোটা অনেক বড়, প্রায় 27-28 মিনিটের সিকোয়েন্সটা, মানে শুরুর যে সিকোয়েন্সটা ওয়েডিং সিকোয়েন্স। হ্যাঁ, আমরা একটুখানি দেখে আসি, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন সিকোয়েন্সটা আসলে কিভাবে হয়। গডফাদার, আচ্ছা আচ্ছা, প্রথমে শুরু হলো একটা লোক এসে অভিযোগ জানাচ্ছে যে অনেকগুলি ছেলে, দুইটা ছেলের নামে, যে তারা তার মেয়েকে ধরে নিয়ে গেছিল এবং তারা তার মেয়েকে র্যাপ করে এবং তার মেয়েকে তারা প্রচন্ড মারধর করে এবং তার মেয়ে অসুস্থ হয়ে এখন ইয়েতে হসপিটালে আছে। এই লোকটা এই কথাগুলো বলছে। আচ্ছা, যাকে বলছে আমরা তাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, বলতেছে যে তার মেয়ের নাক ভেঙে দিছে, হ্যাঁ, তোতা মুখ ভোতা করে দিছে, এইরকম মাইর দিচ্ছে তার মেয়েকে ওই ছেলেগুলো, ঠিক আছে, এই কথা অভিযোগগুলো বলছে এই লোকটা। ওইটা দীর্ঘ, এবং এটা কাপলার ছবি, তো কাপলার ছবির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ও দীর্ঘ সংলাপ বলায়। আপনারা যদি
কাপলার পাল্প ফিকশন দেখে থাকেন, দেখবেন যে ওখানে দীর্ঘ লম্বা সংলাপ আছে, মানে ও একটা এবং লং টেক, মানে একটা শট অনেকক্ষণ ধরে ধরে রাখে। দেখেন এখানে শটটা ধীরে সুস্থে, শটটা একেবারেই এই মানে কি বল ট্র্যাক ব্যাক করলো, লোকটা থেকে ধীরে ধীরে পিছিয়ে গেল, আমরা আরেকটা ক্যারেক্টারের হাতটা দেখতে পাচ্ছি। এবং অদ্ভুত ব্যাপার হলো ওই লোকটা কিন্তু বলতেছে যে সে এতে গেছে, কোর্টে গেছে, এবং কোর্টে যাওয়ার পর তার যে মেয়েকে যারা র্যাপ করছে তাদেরকে কোর্ট ছেড়ে দিছে, জামিন দিয়ে দিছে, এবং তার এটা সহ্য হয় নাই, সেই জন্য এই লোকটার কাছে আসছে এবং এসে বলতেছে যে আপনি এই ইয়ে করেন, এই মানে আপনি বিচার করেন। হ্যাঁ, এবং সেই বিচারটা কি, তার মাস্ট গো টু ডন কার্লোনি। হ্যাঁ, কার্লোনি এই ভদ্রলোকের কাছে আসছে, ডনের কাছে আসছে, এবং ওকে বলতেছে যে আপনি ওদের বিচার করেন, এবং ও অফার করতেছে যা কত টাকা নিবেন। হ্যাঁ, এবং এই ডন এই কথা বলতে খুব মাইন্ড করে, মানে আপনি অবাক হয়ে যাবেন যে আরে এইটা আবার কেমন হইলো, উল্টা হয়ে গেল, এবং মাইন্ড করে এই লোকটাকে খুব ইয়ে করতে থাকে। এই যে বলতেছে, হ্যাঁ, যে তাদেরকে আমি মৃত হিসেবে দেখতে চাই। এই ডনকে আমরা প্রথমবার দেখলাম কার্লিওনি। আবার এটা বিখ্যাত উপন্যাস মারিও পুজোর দ্য গডফাদার, এটা অবলম্বনে, এবং এটা 3টা পার্ট আছে সিনেমাটার। আমরা রুমটা দেখতেছি, এবং রুমটার একটা বৈশিষ্ট্য খেয়াল করেন যে খুবই আলো কম, এবং আলোটা একদম টপ থেকে দেওয়া হয়েছে। এগুলো সবই প্ল্যান করা, এবং এই টপ থেকে দেওয়ার ব্যাখ্যাও আছে, যে এটা হচ্ছে যে ও যে একটা ব্ল্যাক ক্যারেক্টার, এজন্য ওকে ওর রুমের মধ্যে সবকিছু ব্ল্যাক, ওর ড্রেসটা ব্ল্যাক, এবং ওর ফেজের উপরে লাইটটা না দিয়ে টপ থেকে লাইটটা দেওয়াতে ওর আইবল গুলো দেখা যাচ্ছে না, অন্ধকার দেখা যাচ্ছে, তার জন্য অনেকখানি ওর একটা মানে বাজে লোক, ক্ষমতাবান লোক, এটা বোঝা যাচ্ছে। হচ্ছে ব্যাখ্যা, যাকে আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের মূল কথা হচ্ছে যে এখানে একটা দৃশ্য দেখতে পাচ্ছি, লোকটা কথা বলছে, তার মেয়ের বিচার চায়। আচ্ছা, আমরা এখান থেকে সামনে আগাই। তারপরে আমরা দেখতেছি যে সে মাইন্ড করলো, এই সেই টাকা পয়সা এসে তারপরে বললো যে ঠিক আছে, আপনি আমার বন্ধু হন, তুমি আমার বন্ধু, হ্যাঁ, বন্ধু হিসেবে আমি তোমার জন্য কাজ করে দিব, ঠিক আছে, এই বলে লোকটা চলে গেল। আচ্ছা, এই লোকটা এবং ওর অভিনয় এত সুন্দর, দেখবেন যে ধীরে সুস্থে মনে হবে যে একেবারেই ঠান্ডা মস্তিষ্কের মানুষ। এবং আমরা এই দৃশ্যটা, এই সিনটার ঠিক পরে পরে আমরা দেখতেছি যে ওই বাড়ির মধ্যে একটা উৎসব, এবং এই সিকোয়েন্সটা বলা হচ্ছে ওয়েডিং সিকোয়েন্স, বিয়ের সিকোয়েন্স। হ্যাঁ, কার বিয়ে? এই কার্লিওনির মেয়ের বিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে ছবি তুলবে, কিন্তু কার্লিওনি বললো, আর নাম হলো মাইকেল। মাইকেল কই? বললো মাইকেল নাই, আমি ছবি তুলবো না। ওর বাবা, মাইকেলের বাপ এটা। আচ্ছা, আমরা এখান থেকে সামনে যাই। তারপর ও চলে গেল, ওরা আনন্দ ফুর্তি করছে। এখানে বাইরে অনেক গাড়ি, প্রচুর লোক আসছে, কিন্তু এখানে এফবিআই লোকজন কার গাড়ির নাম্বার টুকে রাখতেছে, কারণ হচ্ছে এটা দেশের একজন বড় ডনের মানে মেয়ের বিয়ে, তো এখানে সব ক্রিমিনালদের আসা স্বাভাবিক। তো ওরা এই বিভিন্ন ক্রিমিনালদের গাড়িগুলি থেকে ওদের নাম্বারগুলি টুকে টুকে রাখতেছে, যদি পরে কাজে লাগে এই হিসেবে। এই যে এখানে আরেকজন ডন আসছে, হ্যাঁ, পরিচিত হচ্ছে। এই দেখেন বিয়ের মধ্যে নাচ গান চলতেছে, একটু খানা পিনা হচ্ছে। আচ্ছা, আমরা আগাই সামনে, এখানে বিভিন্ন ক্যারেক্টার গুলি দেখা যাচ্ছে, বিভিন্ন ক্যারেক্টারের সাথে পরিচিত হচ্ছে, এবং এটা একটা কৌশলও বটে। যে কৌশলটা হচ্ছে যে আপনি যদি কোনো গল্প বিয়ের অনুষ্ঠান দিয়ে শুরু করেন, মানে সিকোয়েন্স শুরু করেন, বিয়ের সিকোয়েন্স, তাহলে লাভটা হইলো সবগুলি ক্যারেক্টার আপনি পরিচিত করতে পারবেন এক মুহূর্তের মধ্যে। এটা খুব সুবিধা। হ্যাঁ, তো যাচ্ছে এই সিকোয়েন্স, বিরাট বড় সিকোয়েন্স, কিন্তু এই যে এখানে ওদেরকে মারবে, ওদেরকে বলবে চলে যাওয়ার জন্য। এই যে ক্যামেরা ভেঙে ফেলছে, ডনের ছবি তুলছে কেন,
ঠিক আছে, এইরকম ওই যে ওর টাকাও দিয়ে দিচ্ছে, নানা ঘটনা। এর মধ্যে দেখেন আবার ওইখানে ডনকে আবার দেখাচ্ছে রুমের ভিতরে। হ্যাঁ, ওখানে আরেকজন লোক আসছে তার কাছে এবং আরেকটা হেল্প চাচ্ছে। হ্যাঁ, আরেকটা হেল্প চাচ্ছে। তারপরে আবার ও চলে গেল এই লোকটা। তারপরে আবার আরেকজনকে দায়িত্ব দিল যে ওর কাজটা করে দাও। আবার আমরা বিয়ের অনুষ্ঠান দেখছি, আবার বিয়ের আনন্দ ফুর্তি দেখছি দেখছি এখানে একটা লোক বসে বসে ডনকে কি বলবে সেটার ইয়ে মানে মহড়া করতেছে, কি বলবে ভিতরে গিয়া ডনের কাছে। এইখানে আমরা প্রথম মাইকেলকে দেখলাম, মাইকেল এবং মাইকেলের সাথে তার তার গার্লফ্রেন্ড। ও মাইকেলের গার্লফ্রেন্ড খুব অবাক হয়ে গেছে, এখানে কথাবার্তা বোঝা যাচ্ছে যে সে অবাক হয়ে গেছে যে তাদের এত টাকা পয়সা, এত লোকজন, এত ক্ষমতা, সে অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা এটা খুব অবাক হয়ে যাচ্ছে এই মেয়েটা। এবং মাইকেল যেটা করার চেষ্টা করছে, সে খুব ভালো মানুষ, তার বাপ খুব ভালো মানুষ, এইটা বারবার বলার চেষ্টা করতেছে এবং তার ভাইদের সাথে পরিচয় করা দিচ্ছে মেয়েটাকে। আর সামনে যে আমরা এই মাইকেলকে আমরা প্রথম দেখলাম, তারপর আরেকজনকে দেখতেছি ওই ডনের সাথে, সে ডনের কাছে এসে আরেকটা কাজ, ওই যে ওই লোকটা, যে লোকটা বাইরে বসে বসে মস্ক করতেছিল, ওই লোকটা কিন্তু এসে বললো আচ্ছা। তারপরে আমরা যাই, অনেক দৃশ্য আছে, আমরা যাই, আবার নাচ গানা চলছে। হ্যাঁ, এখানে এই যে এটা হলো ডনের ওয়াইফ, গান গাচ্ছে, এখানে সবাই গান গাচ্ছে। তারপরে আর অন্য লোক আসে, অন্য লোক এসে ওর কাছে আরেকবার সাহায্য নেয়। আবার এখানে চলে আসে জনি নামে একটা ছেলে, যারা ওদের কমিউনিটির ছেলে এবং সে খুব বিখ্যাত, সে গায়ক এবং নায়ক, অভিনেতা, সে একটা গান গায়। হ্যাঁ, এবং তাকে বলা যায় গড সান। তারপরে দেখেন এখান থেকে আবার গানটা শেষ হইলো, গানটা শেষ হইলে পরে সবাই খুব খুশি, গান শুনতেছে। ওই যে মাইকেলও ওর ইয়ের সাথে, ওর গার্লফ্রেন্ড অবাক হয়ে যায় যে জনি তোমাদের পরিচিত, এত বিখ্যাত লোক। হ্যাঁ, এবং ও বলতেছে জনিকে আমার বাবা হেল্প করছিল অভিনেতা হওয়ার জন্য। হ্যাঁ, তারপরে এখান থেকে যাবে, ওই জনি গান গাচ্ছে, এখান থেকে দেখেন। তারপরে যেটা হলো, ওই যে ইয়ে আসছে, জনির সাথে কথা বলছে, ওই ডন কার্লিওনি কথা বলছে, এবং তারপরে ডনের সঙ্গে কথা বলার জন্য জনি চলে যাবে তার রুমে। এখানে এই যে জনি গিয়ে বলতেছে তারকে কোন একটা স্টুডিও কাজ করতে নেয় নাই, ডন যেন একটু হেল্প করে, ডন যেন একটু কাজ করে দেয়, মানে ডন হুমকি দিয়ে দিবে এরকম বিষয়। হ্যাঁ, তো এইখানে এই লোকটা বলে তারপরে চলে গেল। তারপরে আমরা অনেক সিন, এইখানে এই যে কেক নিয়ে আসলো। তারপরে দেখেন এখানে আরো লোকের সাথে সে কথা বলতেছে যে কার কার সাথে কি করবে না করবে। দেখেন আমরা প্রায় 25 মিনিট হয়ে গেছে কিন্তু এই সিকোয়েন্সটা, এবং এই ডন পুরো ফ্যামিলির সাথে ডন ছবি তুললো। হ্যাঁ, আমরা প্রায় 26 মিনিট শেষ। তারপরে ডন তার মেয়েকে নিয়ে এসে একটু নাচলো এবং এই সিকোয়েন্সটা এখানে শেষ হয়ে গেল। দেখেন এখানে সিকোয়েন্সটা শেষ। আচ্ছা, তো আমরা আসলে মানে এখান থেকে কি ধারণা পাই? আসলে ধারণা পাই হলো যে একটা সিকোয়েন্স আসলে কেমনে হয়। খেয়াল করেন অনেকগুলি ঘটনা, কিন্তু সবগুলি ঘটনা একটা মূল বিষয়ের সাথে জড়িত। সেই মূল বিষয়টা হচ্ছে যে ওয়েডিং, একটা বিয়ের অনুষ্ঠান, এই হচ্ছে মূল বিষয়টা। এবং অনেকগুলি দৃশ্য, কিভাবে দৃশ্য বিভাজন, আমরা জানি যে দৃশ্য বিভাজন হয় মূলত আপনার স্থান এবং সময় বদলে গেলে। যেহেতু স্থান বদলে যাচ্ছে, একবার ইনডোরে যাচ্ছে, একবার আউটডোরে যাচ্ছে, একবার ইনডোরে যাচ্ছে, আবার আউটডোরে যাচ্ছে, তার মানে অনেকগুলো দৃশ্য, পরপর পরপর দৃশ্য, এবং এই দৃশ্যগুলো মিলে একটা সিকোয়েন্স। এবং সিনেমাটা প্রায় 3 ঘন্টার সিনেমা, তো একটা সিকোয়েন্সই 8 ঘন্টার সিকোয়েন্স, এবং 8 ঘন্টার সিকোয়েন্সে প্রায় 7-8টা 8-9টা মনে হয় ইয়ের সিন হবে। হুম,
তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সিকোয়েন্সের মধ্যে আপনি যেটা করবেন, সাজাইতে হলে আপনাকে কি করতে হবে, যে অনেকগুলি দৃশ্য রাখবেন এবং সেই দৃশ্যগুলি সবগুলি মিলে একটা ঘটনা বানাবে। এটা হলো মূল কথা। আচ্ছা, আমাদের ঢাকায় মানে আমাদের মিডিয়াতে যারা কাজ করেন তারা অনেকেই দেখবেন সিকোয়েন্স এবং সিনের এই পার্থক্য ধরতে পারে না। হুম, আমি একেবারেই সহজ করে জিনিসটা ধরিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা আসলে কি। দেখা যাচ্ছে মনে হয় না? দেখা যাচ্ছে ওই যে উপরে এটা, এটা হলো ফাইনাল ড্রাফট। ফাইনাল ড্রাফটের কথা আমাদের বইয়ে আছে। ফাইনাল ড্রাফট থেকে আমি দেখাচ্ছি, কতদিন যেটা দেখেছিলাম ওটাই। সেটা হচ্ছে যে আপনি একেবারে উপরে খেয়াল করেন, এটা হচ্ছে অ্যাক্ট, একদম উপরে। আমরা একটু ছোট করে দিই তাহলে বুঝতে পারবেন। একদম উপরেটা হচ্ছে অ্যাক্ট থ্রি, অ্যাক্ট ওয়ান, অ্যাক্ট টু, অ্যাক্ট থ্রি, তিনটা অ্যাক্ট। হ্যাঁ, তারপরে নিচেরটা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স সাজানো হয়েছে এবং একটা ফিল্মে সাধারণত সর্বনিম্ন 8টা সিকোয়েন্স থাকে। প্রথম একটা 2টা, তার দ্বিতীয় একটা 4টা এবং থার্ড একটা 2টা, এবং 8টা। তো তারপরে তার নিচে সাজানো হয়েছে সিনগুলো। এই হচ্ছে মোটামুটি বিষয়। আচ্ছা, এটা আমি আমি এখনো এটা স্ক্রিপ্টিং করি নাই এখানে, কিন্তু এই সফটওয়্যার একটা সুবিধা হচ্ছে যে এই সিনগুলি আমি সাজানোর পরে এখানে এইটাকে বলা হয় হলো এই ইয়ের বিটবোর্ড বলা হয়। এটা জাস্ট একটা প্ল্যান করার জন্য এই জিনিসটা করা হয়, বিটবোর্ড সাজানো হয়। এবং বিটবোর্ডে আপনি প্রথমে সাজাইতে হয়, আইডিয়াগুলি সাজাইতে হয় যে কোন কোন দৃশ্যে কি ঘটবে। এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার এবং এটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সফটওয়্যার স্ক্রিন রাইটিং এর জন্য। এইভাবে সাজানো হয়, নানাভাবে সাজানো হয় এবং এটাকে পরে এই উপরে যেটা আছে এইটার নাম হলো আপনার ইয়ার কি বলে, আমরা তো ভুলে গেলাম। আচ্ছা, যাকে তো ওখানে সাজানো হয়। তারপরে এখানে যেটা হয় যে আমি যদি এইখানে এই যে আউটলাইন টু দা সেন্ড আউটলাইন টু দা স্ক্রিপ্ট, এই আউটলাইনটা সাজাইলাম, এটাকে আমি যদি জাস্ট এই স্ক্রিপ্ট আউটলাইন টু দ্য স্ক্রিপ্ট চাপ দেই, তাহলে আমার এই আইডিয়াটা দিয়ে একটা স্ক্রিপ্ট কিভাবে সাজানো হবে সেটা এই সফটওয়্যারটা বানিয়ে দিবে। এর সুবিধাটা, এই সফটওয়্যারটার অটোমেশনের সুবিধাটা যে ও নিজে নিজে এই জিনিসটা ডিসিশন আমার, বাট সে এখন স্ক্রিন প্লে এর মধ্যে সাজিয়ে দেখাবে যে এইভাবে এইভাবে তুমি সাজাইছো, এটা হয়ে গেছে। এই যে দেখেন নিচে, এই যে নিচে দেখেন, যদি এটা স্ক্রিন প্লে লেখা হয়নি এখনো, জাস্ট আইডিয়াটা আছে। আইডিয়াটা আমরা একটা দেখি, আইডিয়াটা কি আসলে, আমরা জাস্ট দেখবো একটু আইডিয়াটা কিভাবে আছে। আইডিয়াটা পেজে গেলে আমরা দেখবো যে এই হচ্ছে আইডিয়াটা। খেয়াল করে দেখেন আইডিয়াটা, এই যে আইডিয়াটা কি কি লিখবো, অ্যাক্ট ওয়ানে কি লিখবো, সিকোয়েন্স ওয়ানে কি লিখবো, সিন ওয়ানে কি লিখবো, সিন টু কি লিখবো, সিন থ্রিতে কি লিখবো, সিন ফোরে কি লিখবো, এই যে কি কি লিখবো সব আইডিয়া আছে। আচ্ছা, তার মানে এই আইডিয়াটা কোত্থেকে আসলো, ওই যে আমি বিটবোর্ড করলাম, বিটবোর্ড থেকে তারপরে এখানে আউটলাইন, এটার নাম হচ্ছে আউটলাইন এডিটর, উপরে যেটা আউটলাইন এডিটরে সাজালাম এবং আউটলাইন এডিটর থেকে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করাতে এইটা কিন্তু এই যে স্ক্রিন প্লে এর মধ্যে চলে আসলো গোটা আইডিয়াটা। এবং এটাকে ইচ্ছা করলে পরে দূর করে দেওয়া যাবে। এখানে স্ক্রিন প্লে লেখা হয়নি কিন্তু। মোটামুটি এই জিনিসটা কেন দেখাচ্ছি এই জন্য, আমরা একটু ওই এটা যাই তাহলে বুঝে যাবেন আমি কেন দেখাচ্ছি, যে সিকোয়েন্স গুলি কিভাবে সাজাইলাম। ঠিক আছে, কোশ্চেন করতে পারি? এই উপরের আউটলাইন 1 এটা কি? এই যে ইয়েতে যেটা টাইমলাইনে কোথায় আউটলাইন 1টা হচ্ছে অ্যাক্ট, ওটা অ্যাক্ট। জি, হ্যাঁ, আউটলাইন 1টা হচ্ছে অ্যাক্ট, তারপরে হচ্ছে আউটলাইন 2টা হচ্ছে সিকোয়েন্স, আউটলাইন 3টা হচ্ছে সিন। ঠিক আছে, এভাবে সাজানো হয়েছে। এবং এগুলো ওই বিটবোর্ডে বসিয়ে তারপরে আপনি ইয়ে করতে পারবেন, সফটওয়্যারে নিতে পারবেন। আচ্ছা, আমরা এখান থেকে, এটা তো আসলে আলোচনার বিষয় না, আমরা আসলে দেখলাম যে একটা সিকোয়েন্স কি হয়, আইডিয়াটা নিলাম। ওকে, যাই আমরা এখন বইটা থেকে যাই। হ্যাঁ, তাহলে গডফাদারের এই জিনিসটা দেখলাম। কোলাটেরাল কালকে দেখেছি। হ্যাঁ, এই যে রেস্কিউ সিনটা, রিমেম্বার দ্য ম্যাট্রিক্স হোয়েন নিউ অ্যান্ড ট্রিনিটি রেস্কিউ মরফিয়াসকে যখন রেস্কিউ করে ম্যাট্রিক্স সিন
সিনেমাতে, ওখানে দেখবেন যে অনেকগুলো ও কিন্তু চলে আসছে, মানে ট্রিনিটি এবং মরফিয়াস এবং নিও, এই তিনজন ছিল ইয়েতে, ওদের ওই যে ম্যাট্রিক্সের মধ্যে ভিতরে ছিল, কিন্তু ওদের মধ্যে ওরা চলে আসছে, কিন্তু মরফিয়াস ধরা পড়ে যায়। ঠিক আছে, তারপরে ওরা এখানে অপেক্ষা করছে যে ওরা মরফিয়াসকে মেরে ফেলবে, আর কিছু করার নাই, বাঁচানো সম্ভব না। কিন্তু নিও কি করে, নিও বলে যে না, আমি মরফিয়াসকে রেস্কিউ করব। এইটাকে এই জন্য বলেছে রেস্কিউ সিকোয়েন্স। কিন্তু এখানে অনেকগুলি সিন আছে রেস্কিউ সিকোয়েন্স। হ্যাঁ, ঠিক আছে, আমার দেখা দরকার আছে রেস্কিউ সিকোয়েন্সটা, না কথা না, বলে। এটা তো আমরা দেখছি। ঠিক আছে, আমরা সামনে যাই। তাহলে এইখানে এই যে সিকোয়েন্স গুলি দাঁড়াবে, সিকোয়েন্স গুলির মধ্যে প্রধানতম সিকোয়েন্স হতে পারে কোনগুলো, যে প্রথমত দা ওপেনিং, দা প্লট পয়েন্ট 1 এবং দা এন্ড, প্লট পয়েন্ট 1, 2 এবং দা এন্ড, এই চারটা জিনিস মানে মূল জিনিস, চারটা খুঁটির মতো একটা স্ক্রিন প্লে। হ্যাঁ, তো এইগুলো একটা সিকোয়েন্স হতে পারে মাঝে মাঝে। এবং ইয়োর স্টোরি উইল টেল ইউ হাউ মেনি সিকোয়েন্স ইউ নিড। এখানে উনি একটা কথা বলছে, আমি বলতেছি যে 8টা সিকোয়েন্স হয়। এইটা নর্মালি একটা গ্রামার, যে একটা সিনেমা 8টা সিকোয়েন্সের মধ্যে শেষ করে। আপনারা 8 সিকোয়েন্স মেথড লিখে গুগল করলেই পেয়ে যাবেন যে 8টা সিকোয়েন্স কিভাবে সাজায়। কিন্তু উনি বলতেছে যে কতগুলি সিকোয়েন্স হবে সেইটা আপনার গল্পটা বলে দিবে, মানে 8টাই হইতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, you don't need exactly 12, 18 or 20 sequence to make up your script. আচ্ছা, তার মানে আপনার যতগুলি খুশি ততগুলি সিকোয়েন্স ব্যবহার করার কথা বলতেছে। ইউ ক্যান হ্যাভ as many or as few sequence as you want. There is no rule about the number you need. মানে কয়টা সিকোয়েন্স হবে, সব অনেক কম সিকোয়েন্স দিয়েও করতে পারেন, অনেক বেশি সিকোয়েন্স করতে পারেন। তবে আমার অভিজ্ঞতা বলে যে আপনি 8টার নিচে আসলে সিকোয়েন্স করলে মানে সমস্যাই, 8টা মিনিমাম রাখা উচিত, 8টা হচ্ছে স্ট্যান্ডার্ড একবারে। তাহলে উইথ দ্য প্লট অর দ্য ক্যারেক্টার, 8টা সিকোয়েন্স কি টোটাল, মানে পুরা স্ক্রিন প্লেতে? পুরো স্ক্রিন প্লেতে 8টা সিকোয়েন্স টোটাল, এবং একটা সিকোয়েন্স 7-8টা করে সিন, 7-8টা করে সিন। সিনগুলো কিন্তু সিকোয়েন্সের ভিতরে থাকে। সিন একটার ভিতরে হচ্ছে সিকোয়েন্স, এবং সিকোয়েন্সের ভিতরে সিন। এই জিনিসটা পরিষ্কার থাকাই ভালো। উল্টে যায় অনেকে মনে করে যে সিনের ভিতরে সিকোয়েন্স, না রে ভাই, সিকোয়েন্সের ভিতরে সিন। ঠিক আছে, এটা একদম পরিষ্কার থাকা ভালো। এটা অনেকেই দেখবেন যে আপনি যখন বেসিক্যালি প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন, অনেকের উল্টাপাল্টা আছে এই জিনিসটা, সিকোয়েন্স সিনকে সিকোয়েন্স বলতে থাকে, যে পরের সিকোয়েন্স কি, পরের সিকোয়েন্স বলতে থাকে এরকম। আসলে ওটা সিকোয়েন্স হবে না, ওটা হবে পরের সিনটা কি। হ্যাঁ, কারণ সিকোয়েন্স তো আসলে শুট করে না, শুট করে সিন। যাক, আমরা যাই। With the plot or the character or the action itself, some writers have a natural ability to write action and others are more comfortable writing character. হ্যাঁ, মানে বলতেছে একজন রাইটার একরকম, কেউ অ্যাকশন নিয়ে লিখতে পারে, কেউ ক্যারেক্টার নিয়ে লিখতে পারে। মানে একটা অ্যাকশন হচ্ছে মূলত ভিজুয়াল স্টোরি, আর ক্যারেক্টার নিয়ে লেখা হলো মূলত ডায়লগ স্টোরি, মানে অনেক ক্যারেক্টার কথা বলে এরকম। ধরেন গডফাদার দেখলাম, এটা মূলত ডায়ালগ, অনেক ডায়ালগ আছে, ভিজুয়াল সিনও আছে ওখানে, কিন্তু ডায়ালগ প্রচুর আছে। Writing an action sequence is a definite skill and good action scripts are written with color, pacing, suspense, tension and in most cases humor. মানে অ্যাকশন দিয়ে ভরা এইরকম একটা সিকোয়েন্স লিখতে পারা খুবই মানে একটা কৌশল, একটা দারুণ দক্ষতা আসলে, এই কথাটাই বলতে শুনি। এবং the key to writing a great action sequence is the way it's designed. A sequence, remember, is a series of scenes connected by one single idea with a definite beginning, middle and end. As mentioned, a sequence is a complete entity held together by one single idea.
এই চেস সিকোয়েন্স, ওয়েডিং সিকোয়েন্স, পার্টি সিকোয়েন্স, ফাইট সিকোয়েন্স, লাভ সিকোয়েন্স, স্টর্ম সিকোয়েন্স, এর নাম দেওয়া যাবে সিকোয়েন্স গুলো। হ্যাঁ, যেমন এখানে বলছে যে ধাওয়া করা একটা সিকোয়েন্স, তারপর হচ্ছে মারামারি একটা সিকোয়েন্স, পার্টির একটা সিকোয়েন্স, এরকম নাম দেওয়া যাবে, আলাদা আলাদা নাম দেওয়া যাবে। এবং এইভাবে সিকোয়েন্স গুলি আপনি আপনার প্রকাশের নাম না লিখলেও মনে মনে একটা নাম সেট করে নিতে পারেন যে এই সিকোয়েন্সটার নাম এইটা, তাহলে আপনার লিখতে সুবিধা হবে গল্পটা, যে ও আচ্ছা এই সিকোয়েন্সটার মধ্যে আমি কি কি সাজাবো। এবং এই সিকোয়েন্স ধর প্রথমে আপনি অ্যাক্ট গুলি সাজালেন, তো অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, এই অ্যাক্ট তিনটা অ্যাক্টের মধ্যে আপনি দুইটা প্লট পয়েন্ট সাজালেন, তারপরে মিড পয়েন্টটা দিলেন। এভাবে সাজানোর পরে আপনি সিকোয়েন্স 8টা সাজালেন এবং সিকোয়েন্স গুলি নাম দিয়ে দিলেন যে কোনটা 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 8টা সিকোয়েন্সে 8টা ঘটনা ঘটাবেন এইরকম। এবং ওই প্রতিটা সিকোয়েন্সের মধ্যে 7-8টা করে সিন রাখবেন, তারপর ওই সিনের মধ্যে কি ঘটাবেন ওই প্ল্যানগুলিকে লিখে ফেলবেন, তাহলে আপনার স্ক্রিন প্লে হয়ে গেল, মানে প্ল্যানটা হয়ে গেল। আসলে এই প্ল্যানটা প্রথমে করে নিতে হয়। আচ্ছা, যাই আমরা আগাই। এখানে এই এটা হচ্ছে একটা অ্যাকশন সিকোয়েন্সের এক্সাম্পল আছে, জুরাসিক পার্ক। হ্যাঁ, জুরাসিক পার্কের একটা অ্যাকশন সিন আছে, আমরা একটু এটা জাস্ট একটুখানি দেখবো যে সিনটা আসলে কেমন হয়। জুরাসিক পার্ক হচ্ছে একটা পার্ক যেখানে ডাইনোসর দেখতে মানুষ যায়, এটা হচ্ছে গল্প। আমরা এটার একটা সিকোয়েন্স আমরা দেখব, যে সিকোয়েন্সটা এখানে লেখা আছে। এই সিকোয়েন্সটা মূলত শুরু হলো এই জুরাসিক পার্ক। হ্যাঁ, এই ঢুকলো ভিতরে, প্রচুর বৃষ্টি এবং আবহাওয়া খুব খারাপ। আবহাওয়া খুব খারাপ হওয়াতে যেটা ঘটে সেটা হচ্ছে, আমরা এটাকে বলতে পারি যে কি সিকোয়েন্স বলতে পারি, যে এটা হচ্ছে যে স্টর্ম সিকোয়েন্স বলতে পারি আমরা। এবং এখানে যেটা ঘটলো যে ওদের যে সিকিউরিটি সিস্টেম ফেল করে, এবং সিকিউরিটি সিস্টেমটা কি হচ্ছে, হাই ভোল্টেজ দেওয়া আছে। এই যে এখানে এই হাই ভোল্টেজটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হাই ভোল্টেজটা বন্ধ হয়ে গেছে। হাই ভোল্টেজটা বন্ধ হয়ে যাওয়াতে যেটা হয় যে ডাইনোসর গুলো এই বেরিয়ে যায়, ডাইনোসর বেরিয়ে চলে আসে, যেখানে থেকে লোকজন দাঁড়িয়ে দেখবে ওখানে ডাইনোসর চলে আসে। এবং দেখেন এখানে ওরা বৃষ্টির মধ্যে আটকা পড়ছে, ওরা মূলত দেখতে আসছে এখানে ডাইনোসর। এই যে বাচ্চারা দেখতে আসছে, ওরা আটকা পড়ে গেছে ভিতরে। এবং তারপরে যেটা ঘটে সেটা হলো, যেহেতু পাওয়ার নাই ওখানে, বিদ্যুতের তারগুলো ভেঙে গেছে, এখন ডাইনোসর চলে আসে এই জায়গাটায়। ওরা কিছুক্ষণ পর দেখে যে এই যে ডাইনোসর চলে আসে, এবং ওখানে একটা ইয়ে থাকে, এই ছাগল থাকে, ছাগলটা প্রথমে খায়। এই লোকটা পালিয়ে যায়, যে ড্রাইভারটা ছিল, যে ও আসলে ওদের দেখাচ্ছিল, ও পালাই গিয়ে একটা ওই টয়লেটে লুকায়। ওরা কিন্তু এখন বুঝে নাই। তারপরে এই তারগুলো ভেঙে ফেলে ডাইনোসর, এবং ভেঙে ফেলে এই যে ওদের আক্রমণ করে। তো এই যে আক্রমণটা, এখানে অনেকগুলো সিন একটা অ্যাকশন সিন যেমন হয়, যে অ্যাকশন সিনে কতগুলি দৃশ্য, এবং এখানে খুব কম ডায়ালগ আছে, একের পর এক আক্রমণ আছে খালি। ঠিক আছে, এই অ্যাকশন সিনটা ডাইনোসর সব ভেঙে ফেলে, খেয়ে ফেলে, লোকজন খেয়ে ফেলে। এবং ওরা অনেক চেষ্টা করে ডাইনোসরকে বোকা বানানোর জন্য, কিন্তু হয় না, কিছুই হয় না। এই যে বাথরুমে গেছে, এই বেটারে খেয়ে ফেলে, বাথরুমে যে লুকাইছে ওই লোকটাকে খেয়ে ফেলে। হ্যাঁ,
খুবই ভয়াবহ দৃশ্য। তো এই পুরো আক্রমণটা একটা সিকোয়েন্স, পুরো আক্রমণটা একদম কোন পর্যন্ত, ওই পর্যন্ত ওরা গিয়া উদ্ধার পায় আসলে। ঠিক আছে, এখানে অনেকগুলি পার্টে পার্টে ঘটনা আছে এবং শেষ পর্যন্ত অবশ্যই বলেন, প্রশ্ন করেন। কে বললেন প্রশ্ন করতে পারি? বলতেছিলাম যে ওই সিন আর শর্টের ভিতরে ডিফারেন্সটা যদি শর্টে বলতেন। কিসের? সিন আর সিকোয়েন্সের পার্থক্য সিন কি? আর শর্ট। ও, শর্ট হচ্ছে একটা ক্যামেরা বাটন চাপ দিলেন, যতটুকু রেকর্ড হলো ওটা একটা শর্ট। হ্যাঁ, এরকম অসংখ্য শর্ট মিলে তারপর একটা সিন তৈরি হয়। এবং স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রে আপনি শর্ট নিয়ে চিন্তা করতে হবে না, আপনি শুধুমাত্র সিন নিয়ে চিন্তা করবেন। সিনগুলি ভাগ হবে হলো, যদি কোনো স্থান এবং সময় বদলে যায় তাহলে ওই নতুন একটা সিন শুরু হবে। কারণ সিনের শুরুতেই প্রথমে উল্লেখ করতে হয় যেটা এক্সটেরিয়র ইন্টেরিয়র, মানে স্লাগ লাইন, যেটা প্রথমে স্লাগ লাইন লিখতে হয় এক্সটেরিয়র, বা মানে এটা বাইরে না ঘরের ভিতরে ঘটনাটা, এবং লিখতে হয় ঘটনাটা কোথায় ঘটছে। উদাহরণ আপনি লিখলেন এক্সটেরিয়র, তারপরে লিখলেন হলো একটা মানে পেডি ফিল্ড লিখলেন বা ডে, তাহলে সেক্ষেত্রে কি হলো, এটা প্রথমে পাইলেন যে বাইরে, তারপরে পাইলেন এটা একটা মানে ধান ক্ষেত, তারপরে পাইলেন এটা দিনের বেলার ঘটনা। এই যে লিখলেন, এইটা দিয়ে একটা সিন শুরু হলো, এটা হলো স্লাগ লাইন এই জিনিসটা। তাহলে স্লাগ লাইন দিয়ে শুরু হলো, এবং এইভাবে যতগুলি স্লাগ লাইন হবে ততগুলি আপনার সিন হবে। এবং ওই সিনের ভিতরে ডিরেক্টর প্ল্যান করবে যে কয়টা শট নিয়ে এই দৃশ্যটা সে তুলবে, ওটা ডিরেক্টরের কাজ। এবং বেসিক্যালি ডিরেক্টর এবং ক্যামেরাম্যানের কাজ, ওদের কাজ। রাইটার, স্ক্রিপ্ট রাইটারের কাজ এটা না যে কয়টা শটে করবে, ওইটা স্ক্রিপ্ট রাইটারের কাজ। স্ক্রিপ্ট রাইটারের কাজ হচ্ছে গল্পটা লিখে যাওয়া, একদম মনের আনন্দে গল্পটা লিখে যাওয়া, শুধু গ্রামারটা ঠিকঠাক রাখলে হইলো। মাথায় রাখতে হবে যেটা আমি লিখছি কিসের জন্য, এটা শুট করার জন্য লিখতেছি, কিছু গ্রামার মেনটেন করতে হবে। আমরা এখান থেকে চলে যাই আবার বইয়ে। কিছু বললেন? হ্যাঁ জি ভাইয়া, বিষয়টা হচ্ছে গিয়ে যেহেতু শর্টের কথাটা আসছে, আমরা সামনে হয়তো বা শর্টের পরে ক্লাস করবো, তো যেহেতু আসছে সেহেতু বলতেছি আসলে শর্টে কি বেসিক কোনো নিয়ম আছে যে এতগুলো শর্ট নেওয়া উচিত, বা এই জায়গা মানে আমরা একটা সিনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা মাস্টার নেই, ক্লোজ নেই, বা একটা সব। আপনার প্রশ্নটা বুঝে গেছে, প্রশ্নটা বুঝে গেছে আমি। হ্যাঁ, বেসিক নিয়মটা হচ্ছে যে আপনি একটা সিনে সবচেয়ে কম শর্টে নিতে পারেন যত, এটা হলো বেসিক নিয়ম, যে আপনি বেশি শর্টে নিবেন না, কম শর্টে রাখবেন। কেন? তাতে করে বাজেট কমবে, কম শর্টে। এবং যদি আপনি একটা সিঙ্গেল শটে আপনি একটা সিন তুলে ফেলতে পারেন, তাহলে আপনি দুইটা শট নিবেন না। যদি একটা সিঙ্গেল শটেই আপনি কাজ হয়ে যায়, তাহলে দুইটা শট নিবেন না। কেন? এটা বাজেট কমবে। মানে আপনি যতবার শট ক্যামেরা অ্যাঙ্গেল বদলাবেন তত বেশি সময় নষ্ট হবে। আপনি যদি একটা শটেই শেষ করতে পারেন একটা সিন, তাহলে একটা শটই শেষ করবেন। এটা হচ্ছে বেসিক। এই বেসিক থেকে আপনি তারপরে বিভিন্ন রকম চিন্তা করতে পারেন, তাহলে সুবিধা হবে। বেশিরভাগ মানুষই যেটা ভুলটা করে, যে সিনেমা বানাইতে গেলে যেটা করে যে প্রথমেই মনে করে সিনেমা হচ্ছে শর্ট নেওয়ার বিষয়। না, সিনেমা শর্ট নেওয়ার বিষয় না, সিনেমা হচ্ছে গল্প বলার বিষয়, মোটেও শর্ট নেওয়ার বিষয় না। শর্টটা নিচ্ছেন গল্প বলার জন্য, অনর্থক শর্ট নিচ্ছেন না। আপনি আসলে শর্ট দিয়ে গল্প বলছেন, মানে ক্যামেরা দিয়ে গল্পটা বলছেন। সুতরাং মুখ্য বিষয়টা হচ্ছে গল্পটা বলছেন ঠিকঠাক কিনা, এটা মুখ্য বিষয়। শর্টটা কোনটা ওটা মুখ্য বিষয় না। শর্টটা আপনি নিবেন ওই গল্পটা শুধুমাত্র এস্টাবলিশ করার জন্য, জাস্ট অল। আপনি শর্টটা দেখানোর জন্য মূল বিষয়টা একটু বাইরে চলে আসছে। তো আর দুইটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশের যারা আর্টিস্ট আছে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে মনে করে যে যত বেশি শর্ট নিব, বা যারা ডিওপি আছে তারা হচ্ছে মনে করে যতগুলো, বা ডিরেক্টরের জায়গা থেকেও মনে হয় যে এরকম অনেকে ভাবে যে যত বেশি শর্ট নেওয়া যায় তত বেশি ক্রিয়েটিভিটি দেখানো যাবে, এরকম না। বিষয়টা আসলে
এরকম মানে না। আমাদের ভিতরে এরকম একটা মেন্টালিটি আছে। হ্যাঁ, এটা এটা থাকতে পারে। মানে মানে এটা আমারও এক সময় ধারণা ছিল যে সিনেমা থেকে শর্ট নিয়ে খুব দেখায় দেওয়ার ব্যাপার, না আসলে তা না। শর্ট নিয়ে দেখায় দেওয়ার ব্যাপার না, কিন্তু আপনি যদি ঠিকঠাক গল্পটা কোন শর্টটা এখন চায় এটা যদি আপনি মানে চিন্তা করে বের করতে পারেন, তাহলে আপনি আসলে ভালো ডিরেক্টর, বা আপনি ডিওপি হিসেবেও ভালো ডিওপি হয়েছিল। আপনি বুঝতে হবে যে এই গল্পটা বলতে হলে আসলে কোন জায়গায় ক্যামেরাটা বসাইতে হবে, কোন লেন্সটা ব্যবহার করতে হবে, কোন লাইট গুলি ব্যবহার করতে হবে, এবং লাইটের মুডটা কি হবে। এটা আপনি যদি বুঝে ফেলেন তাহলে আপনি কিন্তু ভালো ডিওপি এবং ভালো ডিরেক্টর হবেন। এবং ডিরেক্টর আরেকটা বড় কাজ হলো যে অ্যাক্টরকে পরিচালনা করা, শুধু ডিওপি কে চালাবে না, সে অ্যাক্টরকেও বলবে যে ওই সিনটার মধ্যে সে অভিনয়টা কি করবে, সেই অভিনয়ের সময় তার ভিতরে ইমোশনটা কি থাকবে, এবং ওই ওই অভিনয় চলাকালীন সময় সে হাঁটা চলা বা ব্লকিংটা কিভাবে করবে, কোথায় কোথায় যাবে। এবং ব্লকিংটা শুধু অ্যাক্টরের হবে না, ব্লকিংটা আপনার ক্যামেরারও হবে। মানে ক্যামেরা কি এক জায়গায় থাকবে না, ক্যামেরা লড়বে চড়বে। এই ক্যামেরা লড়বে চড়বে এবং অ্যাক্টরও লড়বে চড়বে। ক্যামেরা লড়া করার বেসিক হচ্ছে যে আপনি অ্যাক্টরের হাঁটা চলার সঙ্গে ক্যামেরা হাঁটা চলা করবে। যদি দরকার না হয় তাহলে আপনি ক্যামেরা অনর্থক হাঁটা চলা করাবেন না, কারণ ক্যামেরা হাঁটা চলা করাতে গেলে আপনার সময় লাগবে বেশি এবং অবশ্যই খরচও বাড়বে। কিন্তু আরেকটা কথা হচ্ছে যে যদি ঠিক জায়গা মতো আপনি ক্যামেরা হাঁটা চলা না করান তাহলে ওটা কিন্তু দেখতে বাজে লাগবে, ইমোশন তৈরি হবে না। ইমোশন এবং এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে মিউজিক। যেই জায়গাগুলোতে আপনি মিউজিক ব্যবহার করবেন সেই জায়গাগুলোতে অবশ্যই কোনো না কোনো মুভমেন্ট আপনি রাখবেন। সেটা হচ্ছে হতে পারে ট্রলি, হতে পারে ক্রেন শট, হতে পারে আপনার মানে জুম শট, লেন্সের নাড়াচাড়া, কোন একটা মুভমেন্ট রেখে মিউজিকের সাথে আপনি মিলান, তাহলে ভালো লাগে দেখতে। এটা মোটামুটি বেসিক জিনিস। আমরা যাই, ঠিক আছে? আমার মনে হয় আর আপনার ভাই লাইট, আর বুঝতে পারছেন। হ্যাঁ প্রশ্নোত্তরটা পাইছি। মানে এক্ষেত্রে মাস্টার ক্লোজ ক্লোজ ইম্পর্টেন্ট না, আমার প্রয়োজন অনুযায়ী আমি শর্ট নেবো, এটা হচ্ছে কি মূল বিষয় ছিল। আচ্ছা, মাস্টার ক্লোজ শটের ব্যাপারে একটা সহজ কথা বুঝেন। মাস্টার শটটা মূলত না হয় যে গোটা ধরেন একটা ক্যানভাসের মধ্যে একটা ছবি থাকে না, ক্যানভাসের গোটা ছবিটা আপনি যদি পুরো একটা ওয়াল জুড়ে একটা বড় ক্যানভাস থাকে, আপনার এই ক্যানভাসটা দেখতে হলে একটু দূরে গিয়ে দাঁড়ায় দেখবেন। যে গোটা ছবিটা দেখার জন্য আপনি একটু দূরে যাবেন, আপনি দূরে যাবেনই স্বাভাবিকভাবেই বড় ছবি হইলে। আর যদি আপনার মনে হয় যে ওখানে যে তিনটা লোক দাঁড়ায় আছে, ওই লোকটার নাকের উপরে একটা মাছি বসে আছে আপনার মনে হইলো, তখন আপনি করবেন কি, দূরে থেকে সামনে আগায় গিয়ে নাকের দিকে তাকাবেন যে নাকের মধ্যে কি তার আসলে মাছি বসে আছে, তখন কাছে আসবেন। এই যে কাছে আসার কৌতূহল, এইটা আপনাকে তৈরি মানে দিবে ক্লোজ শটে। আর দূরে সরে যাওয়ার যেই মানে কারণটা, মানে পুরোটা দেখার ইচ্ছাটা, সেইটা দিবে আপনার মাস্টার শট অথবা লং শট, যেটা মানে বা এক্সট্রিম লং শট। মানে আপনি পুরো সেটটা দেখাইতে গেলে আপনি তখন মাস্টার শট নেবেন। পুরো সেটটা নিয়ে যখন একটা শট নেবেন সেটা মাস্টার শট। এবং প্রত্যেকটা সিনের মধ্যে আপনি একটা হইলো মাস্টার শট রাখবেন, পুরো সেটটা একবারে হইলো দেখাবেন কোথাও না কোথাও। কেন? তাতে করে যেটা হবে যে দর্শক বুঝবে যে পুরা ঘটনাটা আসলে কোথায় ঘটতেছে। দর্শক এটা বোঝাইতে হবে, আপনার লোকেশনটা চেনাইতে হবে যে এইটা এই জায়গাটায় ঘটতেছে ঘটনা, নাহলে দর্শক খুব বিরক্ত হবে যে কোথায় ঘটতেছে ঘটনাটা বুঝতেছে না। এটা বোঝার জন্য একটা মাস্টার শট আপনি নিতে হবে। এবং মাস্টার শট আপনি একাধিকও নিতে পারেন, নানা অ্যাঙ্গেল থেকে নিতে পারেন। কয়েকটা মাস্টার শট বা লং মাস্টার শট বেসিক্যালি গোটা শটটা মানে গোটা সেটটার শটটাই একটা মাস্টার শট বলা হয়। আর ক্লোজ শট, মিড শট এগুলো তো জানেনই, এগুলো গুগল করলেই পেয়ে যাবেন, এগুলো তো জটিল কিছু না। ঠিক আছে, মোটামুটি মনে উত্তর পেয়ে গেছেন। আমরা যাই, হ্যাঁ? জি ভাই, থ্যাংক ইউ। Other times you may want to weave a narrative line through a sequence that illuminates the character. An excellent example is the selling the house sequence in American Beauty, in which Caroline sets out to sell the house she is showing. What great about the sequence is that it has one single line of narrative action, selling the house. So through the series of attempts, each
ড্রাইভিং দ্য অ্যাকশন অফ দ্য সিকোয়েন্স ফরওয়ার্ড। আচ্ছা, এই সিকোয়েন্সটা আমার দেখার দরকার নেই, খুব ছোট্ট একটা সিকোয়েন্স। ওই ক্যারোলিন হচ্ছে এই একটা ক্যারেক্টার, সে ওই আমেরিকান বিউটি সিনেমায় সে মূলত মানে ইয়ে করে, এই কি বলে, রিয়েল এস্টেট বিজনেস এর মানে মার্কেটিং হিসেবে কাজ করে, বেচে দেয়। তো ওখানে সে বাড়ি বেচার জন্য অনেকগুলো অ্যাটেম্প নেয় এবং সে বাড়ি বেচার জন্য লোক ধরে নিয়ে আসে, ব্যর্থ হয়, ধরে এইরকম অনেকগুলি সিনের মেলে একটা সিকোয়েন্স। এবং ওই সিকোয়েন্সটা এখানে উনি বলতেছে সেলিং দ্য হাউস, মানে বাড়ি বিক্রি করার সিকোয়েন্স। তার মানে এইরকম একটা মানে আইডিয়া এবং ওটার মধ্যে অনেকগুলি সিন থাকলে দ্যাট ইজ সিকোয়েন্স। আচ্ছা, তাহলে এখানে ওই কথাটা আবার বলতেছে, অ্যাকশন এন্ড ক্যারেক্টার জয়েন টুগেদার sharpen the focus of your screenplay and makes it both a better reading and a better viewing experience. The sequence is a major building block of laying out the story. The next step is building your screenplay. ঠিক আছে, মানে সিকোয়েন্স হচ্ছে আপনার একেবারেই সবচেয়ে বড় ব্লক গল্প তৈরি করা। তারপরে যে জিনিসটা দাঁড়ায় তারপরে হচ্ছে পুরো স্ক্রিন প্লেটাই তৈরি হয়ে যায়। তো এই চ্যাপ্টারটা মনে হয় শেষ। হ্যাঁ, চ্যাপ্টারটা শেষ। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন যে সিকোয়েন্সের উপরে, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আছে কোন প্রশ্ন? নাই? সিকোয়েন্সের টাইম লেন্থের কোনো ভেরিয়েশন আছে কিনা, যে একটা সিকোয়েন্স ন্যূনতম এত সময় থাকা লাগবে কিংবা হাইস্ট এত সময় হতে পারবে? সেটা তো প্রথমে বললাম, সেটা হচ্ছে যখন প্রাথমিক যুগে একটা রিল ছিল একটা সিকোয়েন্স, মানে ওই সিকোয়েন্স তৈরি হয়েছে ওভাবেই যে ওই রিলগুলি যেহেতু বদলাতে হয়। হ্যাঁ, ওইটা তো তখনকার ছিল, মানে এখনকার সময় বলছি। ওইটাই আসলে এখনকার কারণ, মানে আপনার সিকোয়েন্স গুলি তৈরি করা হয়েছে ওখান থেকে এবং ওই ঐতিহ্যটা এখনো ধরে রাখা হয়েছে এই জন্য যে ফিল্ম তো আসলে বেসিক তো একই, আপনার ওই সময়ের বেসিক এখনকার বেসিক একই। এবং সিকোয়েন্স হিসেবে ধরলে সুবিধাটা হচ্ছে যে আপনি গোটা গল্পটা চোখের সামনে মুহূর্তের মধ্যে দেখতে পারতেছেন, যে গোটা গল্পটা কিভাবে যাচ্ছে বুঝে যাচ্ছেন। এবং সিকোয়েন্স আমি যেটা বলবো যে উনি বলতেছেন যতগুলি দরকার ততগুলি ভাবে, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু সিকোয়েন্স আসলে বাড়ানোর মধ্যে বাহাদুরি নাই, বরং সিকোয়েন্স আপনি কম রাখাই ভালো। কম, আমি নিজে কমের পক্ষপাতী। আপনি যদি সিন, সিকোয়েন্স এবং এগুলো যদি কম রাখতে পারেন তাহলে আপনার বাজেটটা কমবে, ঝামেলাও কমবে, বাজেটও কমবে, ঝামেলাও কমবে। আর যদি অসংখ্য সিন সিকোয়েন্স রাখেন, মানে সিকোয়েন্সও বেশি, অবধারিতভাবে সিন অনেক বেশি হবে, তাহলে আপনার বাজেটটা বাড়বে। এবং ওটা শর্টের ক্ষেত্রেও ঠিক ওই কথাটাই, যে আপনি যদি একটা শটে না একটা সিন হয়ে যাচ্ছে না করে আপনি যদি যতগুলি শট আলাদা আলাদা নেবেন তত বেশি খরচ বাড়তে থাকবে। তো যেটা যদি মানে আমার সহজ কথা হলো, যদি একটা বাড়ি দিয়ে আপনি প্যারেক লাগাই ফেলতে পারেন তাহলে আপনি 4টা বাড়ি লাগাবেন কেন? আমার হিসাব পুরোপুরি। তো সেক্ষেত্রে আপনি যেটা বলতেছেন যে কয়টা সিকোয়েন্স হবে, এটা 8টা সিকোয়েন্সকে ফিল্মের জন্য আদর্শ বলা হয়। আমি 8টার কথাই বলবো। আগাই নাকি? তাহলে আমরা এই ইয়ে থেকে যে জিনিসটা আমরা বুঝলাম যে সিকোয়েন্স হচ্ছে অনেকগুলি সিনের একটা অংশ, এবং সিকোয়েন্স একটা আইডিয়া দিয়ে অনেকগুলি সিনকে একত্রিত করে রাখে, এবং সেইটা যেটা করে এটাকে ইচ্ছা করলে একটা নাম দেওয়া যায়, এবং এটা শুরু মধ্য শেষ থাকে, মানে গল্পের মধ্যে যেমন শুরু মধ্য শেষ থাকে এটা থাকে, নামকরণ করা যায়। এবং সাধারণত একটা ফিল্মের ক্ষেত্রে 8টা সিকোয়েন্স হয়। এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের মানে বেসিক কথাটা।